হিমশীতল কক্ষ। গোলাকার নরম বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে মাহি। জ্ঞান ফেরার নাম অবধি নেই এখনো। মেইডেন ইরা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন মাহির পায়ের কাছে। বারে বারে উদ্বিগ্ন চোখে হালচাল দেখছেন মেয়েটার। এরই মধ্যে কক্ষের দুয়ারের দ্বারে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন কেমন সশব্দে পা ফেললেন মেঝেতে। মেইডেন তখনই বুঝে গেলেন মনস্টারের আগমনী সংকেত। সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে সরে দাঁড়ালেন বিছানার কাছ থেকে। দুই হাত পেটের কাছে বেঁধে রেখে দাঁড়িয়ে আছেন মধ্যবয়সী দৃষ্টি নত তার। কিয়ৎক্ষণ বাদে সেই নুয়ে রাখা দৃষ্টিতে তিনি কেবল দেখলেন দরজা দিয়ে দাম্ভিক কদমে ভেতরে ঢুকেছে মনস্টার। হাতের দুই আঙ্গুলের ইশারায় তাকে বোঝালো ঘর থেকে বের হতে। মেইডেন আজ্ঞাকারী মানুষ, তৎক্ষণাৎ মাথা নুয়ে খানিক কুর্নিশ জানিয়ে ফটাফট কদমে চলে গেলেন ঘর ছেড়ে। তিনি যেতেই গার্ডদের মধ্যে থেকে একজন একইভাবে দৃষ্টি নত রেখে কক্ষের ভারী দরজাটা আলগোছে টেনে দিলেন। বিশালাকার কক্ষটি এবার সম্পূর্ণ মুগ্ধের আয়ত্তে। সুদর্শন যুবক কেমন ঠায় দাঁড়িয়ে আছে কামরার মাঝ বরাবর। উদম গায়ে তার লেপ্টে আছে বিন্দু বিন্দু পানির ফোঁটা। ঘাস সমান চুলগুলো থেকে সম্পূর্ণ বুক পিঠ চুইয়ে পানি পড়ছে। পরনে কেবলমাত্র ঢিলে ঢালা কালো রঙা ট্রাউজার। এক হাতে তার হুইস্কির বোতল, অন্য হাতে মধ্যমা এবং তর্জনীর ভাঁজে জ্বলছে মোটা সিগার। যুবকের বাদামি চোখ জোড়ার তীক্ষ্ণ দৃষ্টি আপাতত বিছানায় পড়ে থাকা মাহিতে নিবদ্ধ। কপালে তার গোটাকতক বিরক্তির ভাঁজ। দৃঢ় চোয়াল ফুটে আছে শক্তভাবে। সে নিজের দৃষ্টি ঠাঁই বজায় রেখে একটু একটু করে সিগারের শেষ ভাগে টান বসাচ্ছে বেশ। কক্ষের সম্মুখের দেয়ালে ঝুলন্ত লম্বা ঘড়িটায় ঘণ্টার কাঁটা ঢং ঢং শব্দ তুলে বাজছে। জানান দিচ্ছে মধ্যরাতের আগমনী বার্তা। মুগ্ধ শুনল। ঠোঁটের ফাঁক গলিয়ে ধীরে ধীরে সিগারের কলুষিত ধোঁয়াগুলো বের করতে করতে পা বাড়ালো বিছানার কাছে। ঘুমন্ত নিষ্পাপ মাহি। দিন দুনিয়ার সকল মোহমায়া যেন মেয়েটার মুখে বিরাজ করেছে আজ। সফেদ রঙা সিল্কের গাউনে কি শুভ্রই না দেখাচ্ছে তাকে। অথচ মুগ্ধের মতো নির্দয় মানবের মন গড়ল না তা দেখে। সে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মাথার কাছে। অতঃপর এক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে থেকে হাতে থাকা হুইস্কির বোতলটা সামান্য উঁচিয়ে এনে মুখ দিয়ে টেনে খুলল বোতলের ক্যাপ। তারপর ক্যাপটা সজোরে দূরে ছুঁড়ে ফেলে অসভ্য ছেলে ঘটায় আরেক কাণ্ড। হুইস্কির বোতলটা মাহির মুখের উপর উল্টো করে ধরতেই সম্পূর্ণ বোতল থেকে তীব্র গন্ধযুক্ত অ্যালকোহল ঝরঝরিয়ে পড়ল মাহির মুখের উপর। একে তো হুটহাট তরলের ঝাপটা, তার উপর এহেন মাত্রাতিরিক্ত গন্ধযুক্ত। মাহির অচেতন মস্তিষ্ক সজাগ হতে খুব একটা সময় নিল না যেন। নিভু নিভু চোখে মেয়েটা কেমন ধীরে ধীরে চোখ দুটো মেলল। কিয়ৎক্ষণ ঝাপসা চোখেই তাকিয়ে রইল সম্মুখে। সামনে তো কেউই নেই। মাহির অচেতন মস্তিষ্ক এখনো ফাঁকা। ধীরে ধীরে চোখের সামনে থেকে ঘোলাটে অবস্থা কাটতেই মেয়েটা কেমন নড়ে চড়ে উঠল। তখনকার ঘটনাগুলো সবটা একে একে মনে পড়তে লাগল। মুহূর্তেই মেয়েটার চোখে মুখে খেলে গেল এক অনিমেষ আতঙ্কের ছাপ। সে তৎক্ষণাৎ উদ্বিগ্ন হয়ে শোয়া ছেড়ে উঠে বসে। বোকার ন্যায় নিজের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দৃষ্টি ফেলে অস্পষ্টে শুধায়, আমি এখনো মরিনি? বেঁচে আছি তাহলে? নাকি স্বপ্ন দেখছি এখনো? কথাটা শেষ হতে না হতেই মাহির কর্ণকুহরে ভেসে এলো অতি পরিচিত এক গম্ভীর অথচ খোঁচামারা কণ্ঠ। কাছে আয় বান্দির মেঘ, কান বরাবর কষিয়ে কয়েকটা বসালেই বুঝবি জেগে আছিস নাকি স্বপ্ন দেখছিস। তখনই ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় মাহি। দেখতে পায় বলিষ্ঠ পুরুষের 6 খণ্ড বিশিষ্ট উদরের পেশি। মাহি শুকনো ঢোক গিলল সামান্য।
রয়ে শয়ে ঘাড় উঁচিয়ে তাকালো মুগ্ধের কঠিন মুখ পানে। শুষ্ক হয়ে যাওয়া অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিতেই মুগ্ধ কেমন তেতে উঠল কেন যেন। তৎক্ষণাৎ কপালের চামড়ায় বিরক্তির ভাঁজগুলো বেশ স্পষ্ট করে চিরবির করা কণ্ঠে বলল, নির্লজ্জ লুচ্চা মেয়ে ছেলে, পুরুষ মানুষ দেখলেই ঠোঁট ভেজাতে মন চায়, তাই না? ছি ছি, অসভ্য মেয়ে একটা। হতবম্ব মাহি। লোকটার ভয়ে ঠোঁট শুকিয়েছে তার। অথচ এহেন শুকনো কাঠ হয়ে যাওয়া অধৈর্যরা একটুখানি জিভ দিয়ে ভেজানো নিয়ে লোকটা তাকে এত কিছু শুনিয়ে দিল। মাহি মোটেও চুপচাপ হজম করল না কথাটা। তখনই তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনি আমার ঠোঁটের দিকে তাকালেন কেন? আমার ঠোঁট আমি যা মন চাই তাই করব। কামড়াতে মন চাইলে কামড়াবো, ভেজাতে মন চাইলে ভেজাবো। আপনি তাকাবেন কেন? দোষ তো তাহলে আপনার চরিত্রের। এহেন একখানা পুচকে মেয়ের মুখে চরিত্র নিয়ে কথা শোনায় সে কি তেজ দেখাচ্ছে মুগ্ধ। দাঁত কিরমির করতে করতে তখনই হাত থেকে মেঝেতে ছুঁড়ে ফেলল হুইস্কির খালি বোতলটা। মুহূর্তে এক বিকট শব্দে কাচের বোতলটা কেমন চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে গেল পুরো মেঝেতে। মাহি হতবিহ্বল। কিছু বুঝে ওঠার আগেই এক দানবীয় হাতের থাবা এসে বসল তার চুলের গোছায়। মাহি কোকিয়ে ওঠে চুলের তীব্র যন্ত্রণায়। ঠোঁট গলিয়ে আর্তনাদ ভাসছে তার। চোখ দুটো নিমিষেই হলো ছলো ছলো। মুখ কুঁচকে ব্যথাগুলো হজম করার পায়তারা করতেই শোনা গেল মুগ্ধর গর্জে ওঠা কণ্ঠ, ইউ ব্লাডি বিচ, কোন সাহসে তুই আমার চরিত্র নিয়ে কথা তুললি? উত্তর দে জানোয়ারের বাচ্চা। তোর মতো যাচ্ছে তাই মেয়ের এত বড় স্পর্ধা আসে কোত্থেকে, যে কিনা আমার দি শ্যাডো মনস্টারের চরিত্র নিয়ে কথা বলে? কিচ্ছু শুনছে না মাহি। ঠোঁট কামড়ে কেবল সহ্য করে যাচ্ছে ব্যথাগুলো। এদিকে মুগ্ধর রাগ তরতর করে বাড়ছে বই কি কমছে না। মাহিকে এখনো চোখ মুখ কুঁচকে রাখতে দেখে সে তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহির চুলের গোছা। মাহি ভাবল হয়তো দানবটা ছেড়েছে তাকে। তবে সে কি আর জানত সেটা? দানবটা নিজের আসল দানবীয় রূপে ফিরবে এক্ষুনি। মুগ্ধ কেমন নির্দয়ভাবে মাহির ডান হাতের কবজি টেনে হাতের তালুটা উন্মুক্ত করল। অতঃপর চোখের পলকে সেই হাতে জ্বলন্ত সিগারটা চেপে ধরল নির্দয় মানব। মাহি চেঁচাচ্ছে, বুক ভাঙা আর্তনাদে ছটফটিয়ে যাচ্ছে অনবরত। হাতটা মোচড়াতে থাকলেও লাভের লাভ তো হচ্ছেই না, উল্টো হাতটা মচকে যাচ্ছে তার। এদিকে মুগ্ধের বাদামি চোখ দুটো জ্বলছে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব ফের শক্ত হাতে গলা চেপে ধরে মাহির। এবারে বোধহয় গলার স্বর হারাবে মাহি, নয়তো কণ্ঠ ফাটবে যে কোনো সময়। বেচারি হাঁপাচ্ছে, কণ্ঠায় অতিরিক্ত চাপ প্রয়োগে তার শ্বাসরুদ্ধ হচ্ছে ক্রমশ। এদিকে মুগ্ধ নামক ভয়াল যুবকের পেশিবহুল হাতখানা দৃঢ় হচ্ছে দেখো। মাহির নিভে যাওয়া চোখ পানে তাকিয়ে থেকে সে কেমন হিংস্র কণ্ঠধ্বনিতে আওড়ায়, সবাই তোর বাপের মতো জানোয়ারের বাচ্চা। নেক্সট টাইম কথাবার্তা বলার আগে বুঝে শুনে বলবি, কেননা আমি আবার অবাধ্য পুরুষ। নিজের জিবার হাতের উপর বিন্দুমাত্র ভরসা নেই আমার। দেখা যাবে কোনো একদিন তোর জিহ্বার লাগাম ছুটে গেলে আমারও হাতের লাগাম ছুটে যাবে। হয়তো সেদিন সবার আগে তোর জিহ্বাটাকে টেনে ছিঁড়ে এনে প্রাডাকে খাওয়াবো, দেন তোর শরীরটা খাওয়াবো সাইকিকে। মাইন্ড ইট। নিঃশ্বাস আটকে যাচ্ছে মাহির। ছটফটানো কমে যাচ্ছে ক্রমশ। মুগ্ধ দেখল বরাবরের ন্যায় এবারও বিরক্ত হয়ে ছেলেটা কেমন দাঁত খিচে বলল, এতবার গলা চেপে ধরি তারপরও তোর দমটা একেবারে আটকায় না কেন? বারবার চোখ উল্টে ফেলিস অথচ গলা ছেড়ে দিলে ঠিকই আবার নিঃশ্বাস টানিস। এই, তুই মরতে পারিস না? এত এত মার খেয়েও কেমনে মুখে মুখে তর্ক করিস তুই? বেলাজা বান্দির মেয়ে। কথাটা বলেই চট করে হাতটা সরিয়ে ফেলে মুগ্ধ।
সঙ্গে সঙ্গে মেয়েটার গাল বরাবর শুধুই সপাটে বসায় এক চড়। দুর্বল মাহি তৎক্ষণাৎ ছিটকে পড়ল বিছানায়। কণ্ঠার ব্যথায় জান যায় যায় অবস্থা তার। মুগ্ধ ঠোঁট পিষে হাসল মেয়েটার করুণ অবস্থা দেখে। এক পা আলগোছে বিছানার উপর উঠিয়ে এনে হালকা ঝুঁকে এলো মাহির দিকে। অতঃপর মাহির চুলগুলো পেছন থেকে এক হাতে চেপে ধরে মুখ নামিয়ে আনলো মাহির কান বরাবর। ঊর্ধ্ব কণ্ঠে হিসহিসিয়ে বলল, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। এই পৃথিবীতে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তাহলে সেটা হচ্ছিস তুই, যার গায়ে ওই বাস্টার্ডের রক্ত। যতদিন না পর্যন্ত একটু একটু করে তিলে তিলে যন্ত্রণা দিয়ে তোর গা থেকে শেষ রক্তবিন্দুটা আমি ঝরিয়ে নিচ্ছি, ততদিন পর্যন্ত না চাইলেও বাঁচতে হবে তোকে। তুই যতবার নিজে থেকে মরতে চাইবি ঠিক ততবার তোকে মরণ যন্ত্রণা উপভোগ করাবো আমি। কিন্তু কিন্তু তোকে সাথে সাথে মারব না। শুনল মাহি। ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করল সবটুকু কষ্ট। মুগ্ধ রয়ে শয়ে ছেড়ে দিল মাহির চুলের গোছা। সঙ্গে সঙ্গে আবারও এক হ্যাঁচকা টানে মাহিকে ঘুরিয়ে নিল নিজের সঙ্গে। কান্নারত মাহি লাল হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে কেমন তাকিয়ে রইল হতবাকের ন্যায়। এদিকে মুগ্ধর চোখে মুখে এক ভিন্ন আগুন। সে তৎক্ষণাৎ শক্ত থাবা বসায় মাহির চোয়াল বরাবর। নিজের অর্ধেকটা ভর মাহির ক্ষুদ্রাকায় শরীরের উপর ছেড়ে দিয়ে হিসিয়ে শুধালো, খুব তো চরিত্র নিয়ে কথা শোনাচ্ছিলি বান্দির মেয়ে, বেশ তো। চরিত্রে যখন দোষ লাগবেই তাহলে কিছু করার পরেই দোষ লাগুক। আগে তোকে নিজের রক্ষিতা বানাই। সো আই গিভ মি এ কিস। মুগ্ধ শক্তপোক্ত হাতের থাবা এবার চোয়াল ছেড়ে ঠোঁট অবধি চলে এসেছে মেয়েটার। চেপে ধরেছে মাহির নরম গোলাপি অধর জোড়া। মাহি ছটফটাচ্ছে। ছাড়া পেতে উদ্বিগ্ন মেয়েটা হাত পা ছুটছে বেশ। মুগ্ধ ফের নিজের বলিষ্ঠ দেহের নিচে মাহিকে শক্ত করে আঁকড়ে ধরে। তার ভাব এমন, এই বুঝি মেয়েটাকে পিষে ফেলবে নিজের বলিষ্ঠ দেহের নিচে। সে ধীরে ধীরে এগুচ্ছে মাহির অধরের দিকে। দুজনার ঠোঁট যখন প্রায় ছুঁই ছুঁই আচমকাই মুগ্ধর চোখ পড়ল মাহির ছলো ছলো চোখ দুটোর দিকে। সপ্তদশীর চোখ দুটো যেন কোনো সাধারণ চোখ নয়, এ যেন এক নিখাদ গভীর ফাঁদ। মুগ্ধ থমকায়। লম্বা ঘন পল্লব বিশিষ্ট হরিণী চোখ দুটো অসহায়ের মতো তাকিয়ে আছে তার পানে। তাদের কত শত নীরব অভিযোগ। আশ্চর্য হলেও সত্যি মুগ্ধ বেশ পড়তে পারছে তাদের অভিযোগ। তারা চিৎকার করে জানান দিচ্ছে, মুগ্ধ খারাপ, হিংস্র। মুগ্ধর বুকের বাপাশের পিঞ্জরের মাঝে লুকিয়ে থাকা পাথুরে অঙ্গটা কি লাফাচ্ছে না? সে হঠাৎ ড্রিম ড্রিম শব্দ তুলছে কেন? কি সমস্যা এর? মুগ্ধের এক মুহূর্ত ইচ্ছে করল এক্ষুনি বেয়াদব অঙ্গটাকে ছুরি দিয়ে কেটে গা থেকে আলাদা করে ফেলতে। তার হাত দুটো কেমন আলগা হলো তার অজান্তেই। এই ফাঁকে মাহি নড়ল। তখনই মুগ্ধর নজর পড়ল মেয়েটার নরম তুলতুলে অধর জোড়ার পানে। আশ্চর্য, এত সুন্দর কেন মেয়েটার ঠোঁট দুটো? মনে হচ্ছে শিল্পী তার সারা জীবনের দক্ষতা দিয়ে একটু একটু করে এঁকেছে মেয়েটার ঠোঁট দুটো। তাদের তীর কম্পন নিঃশ্বাস আটকে দিচ্ছে নির্দয় মানবের। তার এতক্ষণের ক্রুদ্ধতা কোথায় যে পালালো কে জানে। চোখে মুখে ভর করল এক অদৃশ্য মায়াজাল। পিয়ার্সিং করা বাদামি ঠোঁট দুটো এবার হিংস্রতায় নয়, বরং মুগ্ধতায় এগিয়ে আসতে চাইছে মেয়েটার নরম তুলতুলে অধর জোড়ার পানে। ওদিকে মাহি নিস্তব্ধ। বোধহয় তার ভাষ্যমতে চরিত্রহীন লোকটার চরিত্রহীন কার্যকলাপে বুক ভেঙে যাচ্ছে তার। অসহায় সপ্তদশীর না চাইতেও মেনে নিতে হচ্ছে সব। সে কেমন চোখ মুখ কুঁচকে রেখেছে দেখো। মুগ্ধ এগুচ্ছে। মাহির তীর করতে থাকা অষ্টপুটের সৌন্দর্য দেখে হুট করেই গলা শুকালো তার।
এই প্রথম তার ঠোঁট দুটো এক অজানা তৃষ্ণায় ধুঁকছে যেন। সে তৎক্ষণাৎ জিভ দিয়ে নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নেয় এক পলক। ভীষণ কামুকতায় ডুব দিয়ে মাহির ওষ্ঠপুটের সাথে নিজের অধর ডুবাতেই যাবে, অমনি তার কল্পনার মানসপটে ভেসে উঠল এক ভয়ানক চিত্র। লাল শাড়িতে সেজে থাকা এক সুন্দরী, তার পা দুটো আলতা রাঙা, ললাটে স্পষ্ট বিয়ের সাজ। রমণীর ঘুমন্ত রক্তাক্ত মুখখানা মনে পড়তেই তৎক্ষণাৎ শরীর ঝাঁকিয়ে ওঠে মুগ্ধর। বলিষ্ঠ পুরুষ যেন এতক্ষণে নিজের সম্বিত ফিরে পেল। তখনই মাহির উপর থেকে উঠে গিয়ে শটান হয়ে দাঁড়ায় সে। নিঃশ্বাস ক্রমশ জোরালো হচ্ছে তার, বুকের ওঠানামা বেড়েছে করুণভাবে। মুগ্ধ রয়েস হয়ে নিজের হাত দুটো সামনে এনে দেখে তারা ফের কাঁপছে। বদনখানিও বোধহয় কাঁপছে তার। চোখের সামনে সবটা আবারও ঘোলাটে হয়ে যাচ্ছে কেন যেন। ওদিকে বিছানায় চোখ মুখ কুঁচকে পড়ে থাকা মাহি দেখল না যুবকের এহেন ছটফট, দেখল না যুবকের কাঁপতে থাকা বদন। মুগ্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না সেথায়। তখনই ঢুলতে থাকা পায়ে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। এদিকে বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরও গায়ে কোনো উটকো স্পর্শ না পেয়ে পিটপিট করে চোখ খুলে মাহি। সম্মুখে মুগ্ধকে দেখতে না পেয়ে তখনই চোখ দুটো খুলে ফেলল এক ঝটকায়। আশেপাশে নজর বুলিয়েও মুগ্ধর কোনো হদিস পায়নি মেয়েটা। এতে যেন বুক চিরে ভীষণ স্বস্তির নিঃশ্বাস বেরুল তার। সময় নিয়ে দুই হাতে আলগোছে কাঁপতে থাকা বুকখানা চেপে ধরে। মেয়েটা কেমন ফুপিয়ে ওঠে। ব্যথায় জর্জরিত কণ্ঠায় এক বুক কষ্ট নিয়ে অস্ফুটে আওড়ায়, প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না হিংস্র মানব। রিভেঞ্জ অফ নেচার বলেও কিছু একটা থাকে। আজ আপনি আমায় ঠিক যতটা কষ্ট দিচ্ছেন, আল্লাহ করুক এর দ্বিগুণটা যেন আপনাকে ভোগ করতে হয়। কাপা শরীর টলমল পায়ে কোনো রকমে প্যালেসের সেন্ট্রাল টাওয়ারের একমাত্র কামরা অবধি চলে এসেছে মুগ্ধ। বিশাল বড় কাঠের দরজাটার সামনে দাঁড়িয়ে আলগোছে ডান হাতটা উঠিয়ে রাখল দরজার ডান পাশের সেন্সর বোর্ডটার উপর। মুহূর্তেই সেন্সর বোর্ড থেকে একখানা লাল রশ্মি বেরিয়ে এসে মুগ্ধর হাতখানা স্ক্যান করল সেকেন্ড 30 সময় নিয়ে। অতঃপর স্ক্যান শেষে বিশালাকার দরজাটা খুলে গেল আলগোছে। মুগ্ধ তৎক্ষণাৎ ভেতরে ঢুকল। চোখের সামনে সব কিছু নিভে যাচ্ছে তার। মাথাটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। আজ আবারও তার প্যানিক অ্যাটাক উঠল। মুগ্ধ সইতে পারে না এই কষ্ট, সইতে পারে না পুরনো কথাগুলোর বিষাক্ত স্মৃতি। যুবক উদ্ভ্রান্তের ন্যায় অন্ধকার ঘরটায় ছুটল। কিছুটা এগিয়ে পা ঘোরালো বাম দিকে। সেথায় 5 কদম হেঁটেই হাত বাড়ালো সম্মুখে। বিশাল এক ধাক্কা দিতেই সামনে থেকে সরে গেল একখানা দরজা। মুগ্ধ কোনরূপ কালবিলম্ব না করে গোপন ঘরটায় প্রবেশ করে। হন্তদন্ত হয়ে পাগলের মতো অন্ধকার হাতড়ে দরজার কাছের সুইচটা টিপে দিতেই পুরো ঘরময় ছড়িয়ে গেল লাল ঘোলাটে আলোর বাতি। দেখা গেল গোপন এক কামরার চারপাশের কাচের দেয়ালে সংরক্ষিত বিভিন্ন বিদেশি নামি দামি ড্রাগস। মুগ্ধ ঝাপসা চোখে সামনে এগোয়। কাচের বাক্সে সংরক্ষিত উচ্চমাত্রার ড্রাগসের দিকে লোলুপ দৃষ্টিতে এক মুহূর্ত তাকিয়ে থেকে পরক্ষণেই বাহাতের কঠিন মুষ্টিবদ্ধ ঘুষি বসায় কাচের দেয়ালটার গায়ে। তৎক্ষণাৎ ঝনঝনিয়ে ভেঙে গেল দেয়ালটা। সেই সাথে কাচের টুকরোর অংশ বিঁধে গিয়ে হাতটা থেতলে গেল মুগ্ধর। এতে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই যুবকের। সে কেমন উদ্ভ্রান্তের ন্যায় কাচের বাক্স থেকে ড্রাগসটা তুলে এনে সিরিঞ্জ ভর্তি করল কাঁপা কাঁপা হাতে। অতঃপর আর দেরি না করে সে নিজেই নিজের বাম হাতের মোটা শিরায় এক ঝটকায় পুশ করে দিল সবটুকু ড্রাগস। সঙ্গে সঙ্গে পুরো শরীর ঝাঁকিয়ে ওঠে মুগ্ধর। বদনখানির অসহ্য কাঁপনে বেচারা কেমন হাঁটু গেড়ে বসল মেঝেতে।
চোখ দুটো বুজে আসছে তার। মাথা ভর্তি যন্ত্রণাগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে কেন। যুবকের মুখ থেকে অস্ফুটে কেবল বেরুলো, মা ডাকবো। অতপর অতপর বলিষ্ঠ যুবক তার টান টান দেহ নিয়ে তখনই লুটিয়ে পড়ল মেঝেতে। দুই হাত দুই দিকে ছড়িয়ে মাথা রাখল পরমায়েশে। আপন মনে বিড়বিড় করল, ও আমার কেউ না মা, ও আমার শত্রু।